আমি যখন পড়ানো শুরু করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার ফার্স্ট ক্লাসের ফার্স্ট ব্যাচ ফার্স্ট ইয়ারের একজন ছাত্র ছিল ফরিদুদ্দিন সাহেব, তোমাদের ভাইস চ্যান্সেলর এখন। আর এত যুগ পরে আমি যেখানে এসেছি সেখানে অর্থনীতির ছাত্ররাই তোমরা এখানে বেশি আছো। সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন ফরিদ সাহেব। আজকের যে আলোচনা বা মরালিটি এবং জাস্টিসের সাথে ইকোনমিক্সের সম্পর্ক, এখানে আমি একটু পরে এই আলোচনার পরের দিকে সবগুলো আলোচনাতেই বাংলাদেশ সম্বন্ধে বলা হবে। বাংলাদেশে বলা হয়েছে যে আমরা গ্রোথের দিক থেকে এত ভালো করেছি, কিন্তু আসলে ইকোনমিক জাস্টিস যাকে বলে, যে ইনকাম ডিস্ট্রিবিউশন, গরিব মানুষকে কতদূর সাহায্য করতে পারছি এই গ্রোথ দিয়ে, এগুলোই তো ইকোনমিক জাস্টিস এবং মরালিটির প্রশ্ন। এগুলো নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু যেহেতু এখানে ইকোনমিক্সের ছাত্ররাই বেশি আছে, আমি একদম ইকোনমিক্সের ডিসিপ্লিন নিয়ে, তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কী পড়ো এবং সেখানে মরালিটি এবং জাস্টিস কোথায় খুঁজে পাও সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আসলে কোথাও খুঁজে পাও না, পরে আমরা মানুষ হিসাবে চিন্তা করি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স হিসাবে চিন্তা করি যে যা পড়লাম তাতে কতদূর জাস্টিস আর মরালিটির বিষয় আছে। ইকোনমিক্সের একদম শুরুতে যেসব থিওরিগুলো পড়ো সেখানে কিন্তু বা ইন্ডিফারেন্স কার্ভ, প্রফিট ম্যাক্সিমাইজেশন, সব কিছুর পিছনে হলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল কনজিউমাররা তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে, প্রত্যেক প্রডিউসার তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করে। এটা তো খুব ভালো মনুষ্যত্বের লক্ষণ না? এখান থেকেই ইকোনমিক্সের শুরু। অ্যাডাম স্মিথের দুইটা ফেস আছে, হোসেন জিল্লুর সাহেব যেটা বলেছেন। আমার টপিকটা বলতে চাই যে এই টপিক নিয়ে আমি খুব বেশি কাজ করিনি, কিন্তু ভবিষ্যতে একটা হয়তো কিছু বই লেখার পরিকল্পনা আছে, দ্য মরাল ফিলসফি অফ ইকোনমিক্স। এবং এই ইকোনমিক্স বলতে আমি অ্যাপ্লাইড ইকোনমিক্স বলছি না, ইকোনমিক্স অ্যাজ এ ডিসিপ্লিন আমরা যেটা ক্লাসরুমে পড়ি, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে। এই ইকোনমিক্সের যখন অরিজিন অ্যাডাম স্মিথ থেকেই, তখন কিন্তু ইকোনমিক্সে মরালিটি এবং জাস্টিস ইকোনমিক্সের স্ট্রং পয়েন্ট হিসাবে বিবেচিত হতো না। কারণ এই ইকোনমিক্স তো আমি একটু অসুস্থতা নিয়েও এসেছি, কিন্তু আমার আসতে খুব ভালো লাগছিল বলেই এসেছি। আসলে আমি 1 মাস ধরে যথেষ্ট অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে দেখার জন্যই এসেছি। ইকোনমিক্সের একদম শুরুতে ইকোনমিক্সদেরকে নিয়ে অনেক হাসাহাসি করা হতো। অস্কার ওয়াইল্ডের নাম শুনেছ তোমরা? আইরিশ নাম করা লিটারেচারের লোক। তিনি একসময় সিনিক, একটা মানুষ সিনিক মানে হলো ভালো কিছু না, সব সিনিক্যালি চিন্তা করে, বলেছিল একটা সিনিক হলো এমন লোক যে নোজ দ্য প্রাইস অফ এভরিথিং অ্যান্ড দ্য ভ্যালু অফ নাথিং। এবং এটা যখন বলেছিল তখন অস্কার ওয়াইল্ড আসলে সরাসরি না বললেও ইকোনমিস্টের কথা চিন্তা করছিল। প্রাইস নিয়ে কথা বলে, কিন্তু ভ্যালু, আসল সত্যিকার ভ্যালু কি একটা জিনিসের, সেটা সম্বন্ধে তাদের খুব জ্ঞান নেই। এবং এই একই বিষয়ে তখনকার দিনে কার্লাইলের নাম শুনেছ তোমরা? কার্লাইল এই কারণেই ইকোনমিক্সকে বলেছিল ডিসমাল সায়েন্স। ডিসমাল সায়েন্স হলো বা বাংলা হলো একটা বিষণ্ণ বা ভালো জিনিস নেই, এর মধ্যে খুব মরালিটি কিছু নাই, খুব কাঠখোট্টা একটা বিষয়। এটার অরিজিন হয়েছে অ্যাডাম স্মিথ থেকেই, কিন্তু আমি পরে বলছি অ্যাডাম স্মিথের অন্য একটা ফেসও আছে, কিন্তু অ্যাডাম স্মিথের যে ওয়েলথ অফ নেশনস থেকে আমরা ইকোনমিক্স ডিসিপ্লিন এসেছে, সেখানে অ্যাডাম স্মিথ এই যে আমরা যে বলি বা মানে বা সেলফ ইন্টারেস্ট, প্রত্যেকের স্বার্থকে দেখে, এটা অ্যাডাম স্মিথের একটা স্পেশাল কোট থেকে এসেছে। সেটা হলো যে আমরা এই যে প্রতিদিন আমাদের ব্রেকফাস্ট খেতে পারি,
এতে খেতে পারি কারু বদান্যতার জন্য না, এটা খেতে পারি কারণ যে রুটি বানায় বা যে বেকার এবং বুচার যারা মাংস করে তারা নিজেরা নিজেদের বিজনেস করে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু তার ফলেই আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট খেতে পারি। এইখান থেকেই প্রফিট মোটিভের যে ভার্চু, প্রত্যেক প্রডিউসার নিজেদের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যা করে তাতেই কিন্তু আমাদের সবাই সব নিডস মিটে যায়। এটাই হলো মার্কেট ইকোনমি। এবং অ্যাডাম স্মিথ এটাকে বলেছেন ইনভিজিবল হ্যান্ড অফ দি মার্কেট। কী করে হয় পুরো জিনিস সেটা নিয়েই তো আমরা ইকোনমিক্সে পড়ি। কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল হ্যান্ড অফ দি মার্কেট এবং যার পিছনে সেলফ ইন্টারেস্ট অফ বিজনেসম্যান জড়িত, এই সেলফ ইন্টারেস্ট, এইখান থেকেই কিন্তু ইকোনমিক্সের একটা ইনডাইরেক্ট মোরাল ভ্যালিডিটি এসেছে। এক ধরনের মরাল ভ্যালিডিটি এখান থেকে এসেছে যে সেলফ ইন্টারেস্ট দিয়েও তো প্রত্যেকেরই লাভ হচ্ছে। এবং কিন্তু এটা হলো মরাল ভ্যালিডিটির একটা দিক। আমরা তো জানি যে সেলফ ইন্টারেস্টই মানুষের সব কিছু না। এবং এই যে পুরো ইকোনমিক্স কনজিউমারের ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি এবং প্রডিউসারের ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, এটাই তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সব ইন্ডিফারেন্স কার্ভ, আইসোকোয়ান্ট সব কিছুতে তোমরা এই থিওরিগুলোই পড়ো। এবং এটা থেকেই মার্কেট ইকুইলিব্রিয়াম, তারপর জেনারেল মার্কেট ইকুইলিব্রিয়াম, এগুলো সবই পড়ো। এবং এইভাবেই অর্থনীতি চলে। অর্থনীতি এক্সপ্লেইন করার জন্য এই থিওরিগুলোর উপরে ভিত্তি করে হয়। এবং এটা অমর্ত্য সেনের নাম তোমরা শুনেছ। অমর্ত্য সেন এক সময় বা প্রায়ই অনুশোচনা করে বলেন যে আমরা এই যে ইকোনমিক্সে আমরা সিঙ্গুলার ফোকাস অন সেলফ ইন্টারেস্ট, এটার ফলে আমরা এই যে সিঙ্গুলার ফোকাস দিয়েছি, সৌভাগ্যক্রমে সত্যিকার পৃথিবী ইকোনমিক্স টেক্সট বুকসের যে সেলফ ইন্টারেস্টের বিহেভিয়ার তার থেকে আলাদা। এটা আমাদের জন্য সৌভাগ্য। আর আরেকজন অর্থনীতিবিদ যিনি নোবেল প্রাইজ পাওয়ার আগেই মারা গিয়েছেন, ফ্রেঞ্চ অর্থনীতিবিদ, তার নাম হলো জ্যাক লাফন্ট। তার একজন ছাত্র পরে অর্থনীতির পুরস্কার নোবেল পেয়েছে এই 2-3 বছর আগে, তার নাম জন তিরল। তিনি বলেছিলেন যে লাফন্ট প্যারিসে একটা বক্তৃতা দিচ্ছিলেন এবং তিনি একদম পিওর ইকোনমিক থিওরি নিয়ে বক্তৃতা দেন এবং পুরা অর্থনীতি কীভাবে চলে তার উপর তার থিওরি আছে। এবং সেই বক্তৃতাতে একটা পাবলিক স্পিচ ছিল এবং সেই পাবলিক স্পিচে অনেকে ছিল, তার মধ্যে একজন নামকরা ফ্রেঞ্চ সাহিত্যিকও ছিলেন। পুরো বক্তৃতা শেষ হওয়ার পর সবাই হাতে তালি দিল, কিন্তু সেই ফ্রেঞ্চ সাহিত্যিক উঠে বললেন যে আপনি যেই পৃথিবীর বর্ণনা দিয়েছেন আমি সেই পৃথিবীতে থাকতে চাই না। এই সেলফ ইন্টারেস্ট, সবাই নিজের সেলফ ইন্টারেস্ট করে যেই পৃথিবী হয়, যেই ইকোনমি চলে। কিন্তু হোসেন জিল্লু যে কথা বলেছিলেন, অ্যাডাম স্মিথ যদিও ওয়াজ এ গ্রেট বিলিভার অফ দি ভার্চুজ অফ সেলফ ইন্টারেস্ট অফ বিজনেসম্যান, এবং একসময় কমেন্টও করেছিলেন যে বিজনেসম্যান নেভার গেট টুগেদার উইদাউট কনস্পায়ারিং অ্যাগেনস্ট কনজিউমার্স। কিন্তু সেই অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনসের একদম শেষে তিনি বলেছিলেন আসলে আমরা যত থিওরি করি, ইকোনমিক্সের ফর্মাল থিওরি করি, তার বাইরে ইকোনমিক্সের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ। শুধু মানব কল্যাণ, আশ্চর্য, তখনকার সময় তিনি বলেছিলেন শুধু আমাদের দেশের না, সারা পৃথিবীর মানব কল্যাণ, মানুষের মধ্যে সমতা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। আশ্চর্যের কথা, তখনকার দিনে এই কথাটা বলেছিলেন আফটার হি বিং ব্র্যান্ডেড অ্যাজ আ মেইন আর্কিটেক্ট অফ সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার বেসড মেইন থিওরি অফ ইকোনমিক্স।
ইকোনমিক্সের পক্ষে একটা যুক্তি হলো যে আমরা শুধু হিউম্যান বিইংয়ের পুরোটা অ্যাসপেক্ট দেখি না, আমরা ওদের শুধু অর্থনৈতিক কাজকর্ম দেখি। তারা তো আরও অনেক কিছু করে। একটা হিউম্যান বিইং পলিটিক্যাল হিসাবে ভোটার হয়, ইলেক্টেড হয়, একটা দানশীল ব্যক্তি হয়, কিন্তু আমরা তার ইকোনমিক বিহেভিয়ারটা দেখি। এবং আজকাল এটাকে বিহেভিয়ারাল ইকোনমিক্সে বলা হয়। হিউম্যান বিইং আছে, হিউম্যান বিইংয়ের অনেক ধরনের মানবিক গুণ আছে, কিন্তু হিউম্যান বিইংয়ের একটা জিনিস হলো সেলফ ইন্টারেস্ট। এবং এইটাকে যদি আলাদা করি, এটাকে এখন বলা হয় ইকন, হিউম্যান না, ইকন। আমরা ইকোনমিক্সের টেক্সট বুক, পিওর টেক্সট বুকে, অ্যাপ্লাইড ইকোনমিক্স না, পিওর ইকোনমিক্স, যেটা ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে মাইক্রো ইকোনমিক্স পড়ো তোমরা, সেখানে আমরা আসলে হিউম্যান বিইং নিয়ে কথা বলি না, আমরা ইকন নিয়ে কথা বলি, যে ইকনরা আসলেই তাদের ম্যাক্সিমাইজেশন অফ সেলফ ইন্টারেস্ট করে। এটার একটা উদাহরণ দিই, কারণ তোমরা যাত্রাতেই যখন বলা হয় যে ইকোনমিক্স ইজ ডিসমাল সায়েন্স, ইকোনমিক্স শুধু সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার, স্বার্থপর মানুষের কথাই চিন্তা করে, স্বার্থপর বিজনেসম্যানের কথা চিন্তা করে, তোমাদের মন ছোট হয়ে যেতে পারে, কিন্তু আসলে তা না। এটা যথেষ্ট ট্রু যে আমরা সবাই যখন ইকোনমিক ডিল করি তখন আমরা আমাদের সেলফ ইন্টারেস্ট দেখি। দুটো উদাহরণ দিই, বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। একটা হলো বাজারে যখন যাই আমরা, একটা ক্রেতা সেও গরিব, একটা বিক্রেতা সেও গরিব। বিক্রেতা যদি বলে যে আপনি এত গরিব মানুষ, আপনি কম দামেই নিয়ে যান, আর যে কেনে সে যদি বলে যে আপনিও তো, যে বিক্রি করছে তাকে বলে আপনিও তো গরিব, আপনি বরং একটু বেশি পয়সায় বিক্রি করেন, এই ইকোনমিতে কখনো ইকুইলিব্রিয়াম হবে? এই মার্কেট কমপ্লিটলি ধ্বংস হয়ে যাবে। সারা কাজে ইকোনমিক বার্গেইনিং, এটা ছাড়া তো মার্কেটই চলে না। সেলফ ইন্টারেস্ট না থাকলে মার্কেটই চলতো না। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের প্রত্যেকের বাসায়, আমি এটাতে কোনো জেন্ডার বায়াস নাই, কিন্তু সাধারণত গৃহকর্ত্রীরাই এটা করেন, যে ফেরিওয়ালাদেরকে ডেকে আনলে দেখবে যে, আমাদের বাসায় আমি দেখেছি, আমার মা করতেন, যে একটা গরিব ফেরিওয়ালা হয়তো ঝাড়ু বিক্রি করছে, তাকে দেখে কত দাম, তার সঙ্গে 15 মিনিট 20 মিনিট ধরে দাম ধরে আরেকটু কমে হবে কিনা, আরেকটু কমে হবে কিনা করছেন। তারপরে ঠিক যেই দাম ফিক্সড হলো সেই দামটা মিটাই দিলেন। এটার পরে তিনি, যে এত গরিব মানুষ, সব কিছু দেওয়ার পরে আলাদা করে ওরা 100 টাকা দিয়ে দিলেন। তার এই ইকন অংশটাকে আর তার অন্য অংশটা কমপ্লিটলি আলাদা। কাজে আমাদের ইকোনমিক্স হিসাবে আমাদের কোনো হীনমান্যতার কোনো কারণ নাই যে আমরা শুধু সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার নিয়ে কাজ করি। তবে সমস্যা এক জায়গায় হলো যে এই পুরো ইকোনমিক্সের পুরো থিওরি যেভাবে গড়ে উঠেছে, সেটার সিঙ্গল মার্কেট ইকোনমি বলো এবং সব মার্কেট মিলে যে পুরো জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি হয়, সেই পুরো থিওরিতে আমরা যেটাকে আমরা বলি যে আন্ডার সার্টিন কন্ডিশন, সেগুলো আসলে সবসময় ট্রু না বা রিয়েল ওয়ার্ল্ডে ট্রু না, কিন্তু যে কোনো থিওরি করতে হলে অ্যাবস্ট্রাক্ট থিওরিতে যেতে হয়। যে পারফেক্ট কম্পিটিশন থাকলে, পূর্ণ প্রতিযোগিতা থাকলে, এবং সবাই আলাদা আলাদাভাবে, কনজিউমাররা তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছে, আলাদা আলাদাভাবে সব প্রডিউসাররা তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করছে, তাহলে যেই একটা ইকুইলিব্রিয়াম মার্কেটে হয় সেটাকে আমরা এফিশিয়েন্ট বলি। এবং এই এফিশিয়েন্সি যারা ইকোনমিক্স পড়ো তারা জানো, এটাকে বলে প্যারেটো এফিশিয়েন্সি। এই এফিশিয়েন্সি থেকে একটা আন্ডারলাইং মরাল একটা ব্যাপার আছে যে এফিশিয়েন্ট হলে তো ভালো, কিন্তু আসলে এই এফিশিয়েন্সি মানে কি? এটা খুব লিমিটেড সেন্সে, বাট ইটস ইকোনমিক্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা প্যারেটো অপটিম্যালিটি জানো তারা জানো যে এটার মানে কি। এটার মানে সারা দেশের যত রিসোর্স আছে এবং সেটা যেভাবে ডিস্ট্রিবিউটেড হয়, তাতে
একটা এফিশিয়েন্ট প্রোডাকশন, আমরা মনে করি যে পারফেক্ট কম্পিটিশনে পারফেক্ট মার্কেটে এফিশিয়েন্ট প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন হয়। তার মানে হলো একটা প্রোডাকশন বাড়াতে গেলে আরেকটার প্রোডাকশন কমাতে হবে, আবার একটা মানুষের ইউটিলিটি বাড়াতে গেলে আরেকটা মানুষের ইউটিলিটি না কমিয়ে সেটা পারবো না। এটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে এটা এফিশিয়েন্ট না। এটা তো খুব একটা কমন সেন্স। আমি যদি একজনের ইউটিলিটি বাড়াতে পারি, একজনের স্যাটিসফ্যাকশন বাড়াতে পারি এবং আরেকজনের স্যাটিসফ্যাকশনে বাড়াতে পারি, তাহলে এই পজিশনটা তো খুব ডিজায়ারেবল না। পারেটো এফিসিয়েন্সি শুধু এইটুকুই বলে, কিন্তু এর পরেও যে ইনকাম ডিস্ট্রিবিউশনের যেই প্রবলেম, আমরা তো বলছি যে এর স্যাটিসফ্যাকশন না কমিয়ে আর একজনের স্যাটিসফ্যাকশন বাড়াতে পারবো না, এটাই যথেষ্ট পারেটো অপটিম্যালিটির জন্য। কিন্তু এর মানে তো এটাও হতে পারে যে এটা অসংখ্য পারেটো অপটিম্যাল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, যেখানে একজনের কাছে সমাজের সব অর্থ জমা হয়েছে, আরেকজনের কাছে কিছুই নাই, এটাও পারেটো অপটিম্যাল। কারণ ওকে আরেকটু সুখী করতে গেলে এর থেকে কিছু নিতে হবে, যত কমই হোক তার একটু অসুখী করে আরেকজনকে সুখী করতে হবে। সালমান রহমান থেকে 1 টাকা নিলে সেই 1 টাকার যতই কম ভ্যালু তার কাছে থাকুক, তার একটু খারাপ লাগবে। সেটা গরিব লোককে দিলে তার অনেক ভালো লাগবে, কিন্তু তবু আমরা ওইটাকেই পারেটো এফিশিয়েন্ট বলবো, ওই ডিস্ট্রিবিউশনটা না করে। এটার কারণ কি? এটার কারণ হলো ইকোনমিক্সের যাত্রাতে টু বিকাম এ সায়েন্স হতে গেলে তো কোনো সাবজেক্টিভ জাজমেন্ট করা যায় না। এখানে সব কিছু অঙ্ক দিয়ে করতে হয় এবং সব কিছু অবজেক্টিভ থাকতে হয়। যখনই আমি তোমার 1 টাকার ইউটিলিটি কি আর আমার 1 টাকার ইউটিলিটি কি এটা কম্পেয়ার করতে যাই, এটার কোনো অবজেক্টিভ সায়েন্টিফিক বেসিস নাই, এটাকে আমার ভ্যালু জাজমেন্ট করতে হবে। এবং ইকোনমিক থিওরি দেখিয়েছে যে কোনো ভ্যালু জাজমেন্ট না করে আমার শুধু নিজের প্রেফারেন্স আছে, আমি কোনটা থেকে ভালো বলি কোনটা থেকে খারাপ বলি, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো কম্প্যারিজন হয় না, করব না আমরা। এটা না করেই আমরা সাফিসিয়েন্টলি মার্কেট কীভাবে চলে সেটা এক্সপ্লেইন করতে পেরেছি। এই কারণেই ইকোনমিক্সকে সায়েন্স বলে দাবি করা হয়, যে কোনো ভ্যালু জাজমেন্ট না করে, কোনো সাবজেক্টিভ জাজমেন্ট না করে, শুধু লজিক্যাল ভিত্তিতে, এই জন্যে ম্যাথমেটিক্স ব্যবহার করা যায়, ম্যাথমেটিক্সের ভিত্তিতে আমরা মার্কেট ইকোনমির ইকুইলিব্রিয়াম বানাতে পারি, যেই ইকুইলিব্রিয়াম ইজ পারেটো অপটিমাল। কিন্তু মুশকিলটা হলো এর কোনো মোরাল লেজিটিমেসি দিতে গেলেই মুশকিল, যে এই ইকোনমিতে তো কোনো ইনকাম ডিস্ট্রিবিউশন, মোরাল জাস্টিফিকেশন অফ কে কত সুখী কে কত, এটা সম্বন্ধে কিছুই বলা যায় না। এটাই হলো ইকোনমিক্সের সবচেয়ে পিওর থিওরি অফ ইকোনমিক্সের সবচেয়ে বড় ডেফিসিয়েন্সি। কাজেই ইনকাম ডিস্ট্রিবিউশনের বেলাতে গিয়েই সমস্যা হলো, তখন আমরা যেই থিওরিটার কথা বলছি, যে পিওর থিওরি অফ, এটাকে পিওর থিওরি অফ ইকোনমিক্স বলা হয়, অ্যাপ্লাইড ইকোনমিক্স না, সেখানে ইনকাম ডিস্ট্রিবিউশনাল কোনো কনসিডারেশন পসিবল হয় না, এই কারণে যে আমি একজনের ইউটিলিটির সাথে আরেকজনের স্যাটিসফ্যাকশন বা ইউটিলিটি কম্পেয়ার করতে পারছি না, না করেই আমরা মার্কেটকে এক্সপ্লেন করতে পারি। এই ইনকাম ডিস্ট্রিবিউশনের ব্যাপারে যে কোনো কিছু বলতে পারছি না, এটাই হলো ইকোনমিক্সের সবচেয়ে বড়, পিওর থিওরি অফ ইকোনমিক্সের সবচেয়ে বড় ডেফিসিয়েন্সি। এটা নিয়ে নিউ ক্লাসিক্যাল, আগে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কাজ করেছিলেন, এবং তার মধ্যে ডেভিড রিকার্ডোর কথা শুনেছ অ্যাডাম স্মিথের পর। ডেভিড রিকার্ডো তার আয়রন থিওরি এবং মালথাস মিলে তাদের থিওরি ছিল যে ওয়ার্কাররা সংখ্যায় এত বেশি এবং তারা একটা মিনিমাম বেঁচে থাকার জন্য একটা ওয়েজ পাবে, বাকিটা সব প্রফিট হবে, সেই প্রফিট আবার রিইনভেস্টেড হবে, সেইভাবে গ্রোথ হতে থাকবে, এটাকে আয়রন ল অফ ওয়েজ। কাজেই একটা ইনকাম ডিস্ট্রিবিউশন সেখানে অরিজিনালি ছিল।
এবং রিকার্ডোর সেই মডেলের যে ইনকাম ডিস্ট্রিবিউশন সে যে এইভাবে করতে পেরেছে যে ওয়ার্কাররা সারা জীবন মালথাসে তাই সারা জীবন ধরে তাদের ওই বা মিনিমাম ওয়েজ পেতে থাকবে আর প্রফিট জেনারেটেড হতে থাকবে এবং ক্যাপিটালিস্টরা সেই প্রফিট দিয়ে গ্রোথ করতে থাকবে। এটা অনেকে বলে ডেভিড রিকার্ডো এটা করতে পেরেছে কারণ আসলে সে ছিল একটা কোল্ড ব্লাডেড স্টক ব্রোকার। অথচ ডেভিড রিকার্ডো ইকোনমিক্সের ক্লাসিক্যাল ইকোনমিক্সের অ্যাডাম স্মিথের পরেই তার স্থান, কারণ জেনারেশন বা 50 বছর পরে তারা এসেছে। এই রিকার্ডোর সময় আরেকজন ছিলেন যিনি আবার ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কাজ করেছেন। তিনি ছিলেন রিকার্ডোর ঠিক একদম উল্টা, প্রচণ্ড প্যাশনেট মানুষ। তিনি হলেন কার্ল মার্কস। কিন্তু কার্ল মার্কস অ্যানালিটিক্যাল থিওরি দিয়েছে এবং সেই থিওরি হলো ওই আয়রন লজ অফ ওয়েজের বদলে ভ্যালু থিওরি অফ লেবার থিওরি অফ ভ্যালু। কিন্তু এই কার্ল মার্কসের থিওরি নিয়ে আর আমরা মূল ইকোনমিক থিওরিতে আর বেশি দূর আগাইনি। আমরা এসেছি ওই অ্যাডাম স্মিথ রিকার্ডোকে ধরে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সে। এই নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের ডিস্ট্রিবিউশনের বেলায় একটা ডিস্ট্রিবিউশন আছে। ওই প্যারেটো অপটিম্যালিটি যেমন একদিক থেকে অনেক মিনিংফুল এফিশিয়েন্ট, কিন্তু অন্য দিক থেকে ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলে না। নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের শেষ পর্যন্ত আমরা একটা ডিস্ট্রিবিউশনে পৌঁছেছি। সেই ডিস্ট্রিবিউশনটাকে বলে, তোমরা যারা ইকোনমিক্সের 3rd ইয়ারে পড়ো, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ডিস্ট্রিবিউশন। সেটার মানে হলো তুমি যদি ওয়েজ লেবারার হও তাহলে তোমার প্রোডাক্টিভিটি অনুযায়ী, মার্জিনাল প্রোডাক্টিভিটি অনুযায়ী তোমার ওয়েজ পাবে। যে ক্যাপিটালিস্ট বা এন্টারপ্রেনিয়ার, সে তার এন্টারপ্রেনিয়ার অ্যাবিলিটি প্লাস রিস্ক টেকিং, তার জন্য একটা মার্জিনাল প্রোডাকশন আছে, সেটার জন্য সেটা পাবে। এবং যে ল্যান্ড আছে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ল্যান্ডের জন্য সেই রেন্ট পাবে। এইভাবে ইনকাম ডিস্ট্রিবিউশন, এটা কি বলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ইনকাম ডিস্ট্রিবিউশন। এই বা এটার বা একটা এটা এটার এত পপুলার হয়েছে কারণ, এবং এটা ইকোনমিক্সের টেক্সট বুকে আছে এই কারণে যে এটা নিউ ক্লাসিক্যাল ইকোনমিক থিওরি এভাবেই গড়ে উঠেছে, যেখানে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি দিয়েই ইনকাম ডিস্ট্রিবিউশনকে মানতে পারি। প্রথমত এটা একটা খুব এলিগেন্ট থিওরি। ইকোনমিস্টরা এলিগেন্ট থিওরি পছন্দ করে, যেটা ম্যাথমেটিক্স দিয়ে সবসময় করা যায়, যার জন্য কোনো লেখাজোখার দরকার নাই, পুরো ম্যাথমেটিক্স বোর্ডের মধ্যে সব রেজাল্ট বের করে ফেলা যায়। এইটার একটা একটা আছে, অ্যাজ ইফ আমরা ফিজিক্সের মতো, অ্যাজ ইফ আমরা সব কিছু অঙ্ক দিয়ে বের করতে পারি। এই এলিগেন্স অফ থিওরির জন্য তারা এই মার্জিনাল প্রোডাক্টিভিটির মধ্যে অনেকটা আটকে ছিল, এবং এটা যে অবাস্তব সেটা সাধারণ কিছু বিষয় দিয়েই দেখা যায়। আসলে এখানে নিউ ক্লাসিক্যাল থিওরি এবং মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ থিওরিতে যেই পারফেক্ট কম্পিটিশন, যেই সব কথা বলা হয়েছে, এগুলো তো পিওর একটা থিওরি। সত্যিকার পৃথিবীতে আর পারফেক্ট কম্পিটিশন থাকে না, আর সত্যিকার থিওরিতে ইনকাম ডিস্ট্রিবিউশন অনেকভাবে হয়। এবং তার একটা উদাহরণ দিই আমি। ইকোনমিস্টরা খুশি হবে এমন একটা, আমি দুটো ইকোনমির উদাহরণ দিই, হাইপোথেটিক্যাল। একটা হলো মনে করো একটা ফিশিং ভিলেজ, এখানে ফিশারম্যান সবাই, এখানে যাদের একটু ক্যাপিটাল বেশি, মানে ভালো বড়শি আছে, এবং যারা খুব এফোর্ট দেয় বেশিক্ষণ ধরে মাছ ধরে, তারা একটু বেশি মাছ পাবে, তারা একটু ধনী হবে। আর যার কোনো ভালো বড়শি নেই, ক্যাপিটাল নেই, টেকনোলজি খারাপ, লেজি, সে বেশি ইনকাম পাবে না, কাজে ইনকাম ডিস্ট্রিবিউশন একটু খারাপ হবে। ইকোনমিস্টরা তখন মার্জিনাল থিওরি অফ প্রোডাক্টিভিটি হিসাবে মনে করে যে হ্যাঁ, এটা তো ভালোই, খুব লজিক্যালি মরাল। আসলে তো সত্যিকার পৃথিবী এইরকম ইনকাম ডিস্ট্রিবিউশন না, বরং ইট ইজ মোর লাইক অ্যান ইকোনমি, যেটাকে মনে করো যে ইকোনমিতে শুধু গোল্ড প্রসপেক্ট চেনো, গোল্ডের খোঁজে মানুষ আফ্রিকাতে খুঁজে বেড়ায় কোথায় গোল্ড পাওয়া যায়। এখানে সবাই গোল্ডের চেষ্টা করে, কেউ ছোটোখাটো একটু গোল্ড পায়, আর কেউ হঠাৎ করে বড় একটা চাঙ্ক পেয়ে যায়। যে চাঙ্ক পেয়ে যায় সে রাতারাতি একদম মিলিয়নিয়ার হয়ে যায়। সত্যিকার পৃথিবীতে অনেকটা এরকম, ওই মাছ ধরার ইকোনমিক্সের মতো না। এখানে কিছু লোক হঠাৎ করে
কিছু একটাতে অনেক ধনী হয়ে যায় আর কিছু লোক কিছুই পায় না। এটাও অনেকে ইনকাম ডিস্ট্রিবিউশনে আরও অনেক থিওরি আছে, ডিস্ট্রিবিউশন ইনকাম ডিস্ট্রিবিউশন অফ বার্গেনিং, কে কত বা ট্রেড ইউনিয়ন করে বা ক্যাপিটালিস্টের কাছ থেকে কত বেশি আদায় করতে পারে, আমি সেগুলোর ভিতরে যাব না। এরপরে আবার ইকোনমিক্সের ইদানিংকালে যেটা ক্লাসিক্যাল ট্রেডিশন থেকে এসেছে, তোমরা জন থমাস পিকেটির কথা শুনেছ, অনেকে শুনে থাকবে। পিকেটি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের প্রোডাকশন থিওরি ব্যবহার করেই লং টার্ম ইনকাম ডিস্ট্রিবিউশন দিয়ে দেখিয়েছেন যে ইকোনমিক গ্রোথ হতে হলে সবসময়ই পার ক্যাপিটা জিডিপি, মাথাপিছু জিডিপি যেই হারে বাড়ে, মাথাপিছু রিয়েল ওয়েজ, সত্যিকার ওয়েজ মানে মানি ওয়েজ ডিফ্লেটেড বাই কস্ট অফ লিভিং, ততভাবে বাড়লে কিন্তু এই ইকোনমিতে অ্যাকুমুলেশন হবে না এবং গ্রোথ হবে না। তার মানে হলো বিভিন্ন 2-3 শতাব্দী ধরে তিনি দেখেছেন যখনই ইকোনমি জোরে গ্রো করেছে তখনই ইনকাম ডিস্ট্রিবিউশন ইনএভিটেবলি খারাপ হয়ে গেছে। তার কারণ রিয়েল ওয়েজ থেকে প্রফিট জোরে বাড়ে। এবং আমাদের দেশেও এটা কিন্তু, আমি বাংলাদেশের কথা বেশি বলবো না, কিন্তু একটি খুব সোজা আমাদের দেশে যে ইনকাম ডিস্ট্রিবিউশন খারাপ হয়েছে তার একটা প্রধান কারণ হলো যে রিয়েল ওয়েজ প্রত্যেক বছর যেভাবে বাড়ে 1-2% বেশি বাড়ে না, 5-6% যদি মানি ওয়েজ বাড়ে তাহলে 4% কস্ট অফ লিভিং বাড়ে। কিন্তু রিয়েল জিডিপি, এই যে আমরা খুব গর্ব করে বললাম, ফরিদ বলল 7-8% রেটে বেড়েছে, রিয়েল জিডিপি 7-8% বেড়েছে, কিন্তু পার ক্যাপিটা রিয়েল ওয়েজ বাড়ছে 1-2%। অবভিয়াসলি ইনকাম ডিস্ট্রিবিউশন তো খারাপ হবেই। ইনকাম ডিস্ট্রিবিউশন হওয়ার আরও অনেক খারাপ কারণ আছে। বাংলাদেশে শুধু যে ইকোনমিক্সের সূত্র অনুযায়ী, ইনকাম পিকেটিস সূত্র অনুযায়ী ইনকাম ডিস্ট্রিবিউশন খারাপ হয় তা না, ইনকাম ডিস্ট্রিবিউশন একদম সরাসরি খারাপ হয়। ব্যাংক লুট হয়ে যদি হাজার হাজার কোটি টাকা চলে যায় তাহলে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি কিছুরই দরকার করে না, আমি তো রাতারাতি ব্যাংক লুট করেই ধনী হয়ে গেলাম। কাজেই ইকোনমিক্সের নিয়মেই ইনকাম ডিস্ট্রিবিউশন খারাপ হওয়ার একটা কারণ আছে। আর ইকোনমিক্স বহির্ভূত যেখানে অনেক করাপশন হয়, অনেক কিছু হয়, সেখানে তো আরও অনেক কারণ আছে যে কারণে ইনকাম ডিস্ট্রিবিউশন খারাপ হতেই থাকবে। ইকোনমিস্টরা অবশ্যই এইটুকু স্বীকার করেন যে পারফেক্ট মার্কেট কোথাও নাই, এবং ইকোনমিক্সের যেভাবে ইকোনমিক থিওরিতে যেই পারফেক্ট মার্কেটের কথা ধরা হয়, আসলে মার্কেট অত পারফেক্ট না বলে ইকোনমিস্টরাই স্বীকার করেন যে কিছু কিছু কারেকশন দরকার হয়, যেমন যে কোনো ইকোনমিতেই। কিন্তু এই কারেকশনগুলো সবসময় করা হয় মার্কেটকে এফিশিয়েন্ট করার জন্য। এর মধ্যে কোনো মরালিটি বা ইকোনমিক জাস্টিস বা ইকোনমিক ইনইকুয়ালিটির প্রশ্ন ওঠে না। আমরা কী করে মার্কেট ইনএফিশিয়েন্ট হয়ে যায় বিকজ অফ সার্টেন ইমপারফেকশন, সেজন্য আবার এফিশিয়েন্ট করতে চাই। যেমন পারফেক্ট কম্পিটিশনের বদলে যদি মনোপলি হয় তাহলে আমরা মনোপলিকে কী করে কন্টেইন করা যায়, অ্যান্টি ট্রাস্ট রুল করি। এক্সটার্নালিটিস বলে একটা জিনিস আছে যেটা তো যে মার্কেটের এফিসিয়েন্সি নষ্ট হয়, সেটা হলো আমরা ইকোনমিক্সে মনে করি একজনের প্রোডাকশন আরেকজনের প্রোডাকশনকে প্রভাবিত করবে না। আসলে কিন্তু একজন যদি প্রোডাকশন করে যাতে যদি বা ওয়াটার পলিউট হয়ে যায় তাহলে যে মাস প্রোডাকশন করে তার প্রোডাকশন ফাংশনের ক্ষতি হবে। কাজেই ইন্টারডিপেন্ডেন্সি আছে প্রোডাকশন ফাংশনে। আমরা থিওরিতে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা পড়ো সেখানে প্রত্যেকের আইসোকোয়ান্ট কার্ভ কিন্তু আলাদা আলাদা, কিন্তু সত্যিকার ওয়ার্ল্ডে যেগুলো ইন্টারডিপেন্ডেন্ট এই জন্য এটাকে বলে এক্সটার্নালিটিস। এটার জন্য কিছু কারেক্টিভ মেজার দরকার হয়, যেটা সাবসিডি দিয়ে, যে পলিউট করে তাকে ট্যাক্স করা হয় আর যে সাফার করে তাকে সাবসিডি দেওয়া হয়। ট্যাক্স সাবসিডির ব্যাপার আছে, এবং কিছু কিছু জিনিস আছে যেটা প্রত্যেক দেশেই, মানে যে ড্রাগের বিরুদ্ধে, এটা যতই পারফেক্ট কম্পিটিশন হোক মার্কেটে ড্রাগের ডিমান্ড থাকুক, তবু ড্রাগকে আমরা কন্ট্রোল করতে চাই। আমরা প্রিভেন্টিং সেলফ ইনফ্লিক্টিং ইনজিউরি, মানুষ নিজের স্বেচ্ছায়, যত স্বাধীন দেশ যত লিবারেল দেশই হোক, সে যদি নিজের ইচ্ছায় নিজে বেশি ধূমপান খেতে থাকে এবং স্বাস্থ্যের ক্ষতি করে, তুমি বলতে পারো ফ্রি মার্কেট, ফ্রি চয়েস ইকোনমিক্সের, কেন করবে না? কিন্তু প্রত্যেক সোসাইটি এগুলো কিছুটা রেস্ট্রিক্ট করতে চেষ্টা করে, যেটা অ্যাকচুয়ালি ইজ এ ডেভিয়েশন ফ্রম পারফেক্ট থিওরি অফ ইকোনমিক্স।
আহ, এখন আসল যেটা কথা হলো সেটা হলো যে পিওর ইকোনমিক থিওরিতে আসলে ইনকাম ডিস্ট্রিবিউশন, ইকোনমিক জাস্টিস, মরালিটির কিছু জায়গা, কোনো জায়গা নাই পিওর থিওরিতে। জায়গা নাই বলেই আমরা মরালিটি, জাস্টিস এগুলাকে অন্য জায়গা থেকে আনতে হয়। এবং এটা আমরা যখন ইকোনমিক্স অ্যাপ্লাই করি তখন আসলেই অন্য জায়গা থেকে, এটা ইকোনমিক্সের ভিতর থেকে আসে না, থিওরির ভিতর থেকে আসে না, এটা বাইর থেকে আসে। এবং সেই জন্যই ধরো এই যে অ্যাপ্লাইড ইকোনমিক্সে তো আমরা সবসময় ইনকাম ডিস্ট্রিবিউশনের কথা বলি, ইনকাম ডিস্ট্রিবিউশন কী করে ভালো হবে, সোশ্যাল সেফটি নেটের কথা বলি। এগুলোর কোনো অবজেক্টিভ ক্রাইটেরিয়া নাই, থিওরি থেকে কিছু বলা হয় না। কিন্তু যেহেতু আমরা ইকোনমিক্স অ্যাপ্লাই করতে গেলে আমরা কিছু পলিটিক্যাল কনসিডারেশনই বলো বা হিউম্যান কনসিডারেশনই বলো, তার পক্ষে আমরা কিছু কিছু জিনিস বাড়তি এর সাথে অ্যাড করতে চাই। এই জন্যই ইকোনমিক্সকে অরিজিনালি পলিটিক্যাল সায়েন্স বলা হতো। যে ইকোনমিক্সদের কোনো দোষ নাই, মানুষ যদি নিজেদের ইকোনমিক ডিলিংয়ে স্বার্থপরভাবে কাজ করে আমরা তো সেটাকে সেভাবেই থিওরি বানাবো, আমাদের কি দোষ? কিন্তু সেটা যখন সেই ইকোনমিক্স থিওরি থেকে যখন কোনো পলিসি করা হয় তখন আপনারা পলিটিশিয়ানরা আপনাদের ইচ্ছা অনুযায়ী কী কী মরালিটি এর সাথে যোগ করবেন, কীভাবে ইনকাম ডিস্ট্রিবিউশন আরও ভালো করবেন, গরিবদেরকে কী করে বেশি ট্যাক্স করবেন, ধনীদের কী জন্য সেফটি নেট বের করবেন, এগুলো আপনাদের ব্যাপার। এই জন্যই পলিটিক্যাল ইকোনমি কথাটা এসেছে এর থেকে। এবং তোমরা জানো যে জিডিপি যেমন একটা পার ক্যাপিটা জিডিপি যেমন একটা প্রবৃদ্ধির মেজার হিসাবে দেখানো হয়, সেই রকম অনেকগুলো আর আলাদা আলাদা মেজার এখন ব্যবহার করে। এগুলো সবই অ্যাপ্লাইড জিনিস, এগুলো থিওরির বিষয় না। যেমন অমর্ত্য সেন থেকে আরম্ভ করে অন্যরা ব্যবহার করেছেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে শুধু পার ক্যাপিটা জিডিপি না, এর সাথে সোশ্যাল, এডুকেশন, হেলথ, এগুলো কী করে, এগুলো সব কিছুকে একত্র করা হয়। এটা কিন্তু পিওর সায়েন্স যদি ইকোনমিক্স হতো তাহলে এটা করা যেত না। কারণ কতদূর হেলথ আর কতদূর ইনকামকে কতদূর ওয়েট দেব ইনকামের জিডিপির সাথে, এবং এগুলোকে একত্র করে একটা ইন্ডেক্স কী করে বানাবো, এটা ইজ এ সাবজেক্টিভ থিং। এটাকে পিওর সায়েন্টিফিকভাবে একত্র করা যায় না। একটা কারণ, যে কারণে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা আরও অনেক ইন্ডেক্স আজকাল ব্যবহৃত হয়, যেখানে এনভায়রনমেন্টকে ইনক্লুড করা হয়, যেখানে অন্যান্য অনেক বিষয়কে ইনক্লুড করা হয় সত্যিকার ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডেক্স হিসাবে। কিন্তু তা সত্ত্বেও জিডিপিকে যে জন্য এখনও সবচেয়ে ডমিনেন্ট ইকোনমি বা ক্রাইটেরিয়া অব ইকোনমিক গ্রোথ হিসাবে দেখা হয়, এটার একটা কারণ বলা হয় যে এটা একটা সোজা হিসাব, এটাতে কোনো সাবজেক্টিভ কিছু ব্যবহার করা হয় না, এবং এটা সহজেই মাপা যায়, কারণ মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। কিন্তু এর পিছনে একটা ইডিওলজি আছে, সেটা সবাই পরিষ্কার করে বলে না। সেটা হলো যে জিডিপি ডিপেন্ডস অন মার্কেট প্রাইসেস, মার্কেট প্রাইস দিয়ে সব কিছুকে আমরা ভ্যালু করে জিডিপি পাই। কিন্তু এই মার্কেট প্রাইসটা তো কোথা থেকে আসে? এই মার্কেট প্রাইসটা আসে একটা ইকোনমিতে যদি আমি ইনকাম ডিস্ট্রিবিউশন বদলিয়ে দিই, গরিব মানুষদেরকে বেশি ইনকাম দিই, ধনীদের থেকে ইনকাম কমিয়ে দিই, তাহলে দেখবে যে সেই ইকোনমিতে গরিবরা যা খায় তাদের প্রোডাকশন বেশি হবে, যা ধনীরা যা খায় টেলিভিশন, কার, এগুলোর প্রোডাকশন কমে যাবে, এগুলোর দাম কমে যাবে। আর গরিবরা যা খায় তাদের দাম, জিনিসগুলোর দাম বেড়ে যাবে বলে প্রোডাকশনও বেড়ে যাবে। কাজেই জিডিপিতে যে মার্কেট প্রাইস ব্যবহার করা হয়, এটা নট নেসেসারি, এর পিছনেও একটা মরাল, একটা ডিস্টর্টেড মরাল ইডিওলজি কাজ করে যে মার্কেট ইকোনমি ভালো। এটা আমরা সরাসরি বলি না, কিন্তু আসলে এটা সত্যি কথা না। এই মার্কেট ইকোনমি যে প্রাইস ইউজ করি এটা তো বদলে যেত যদি আমার ইনকাম ডিস্ট্রিবিউশনটা অন্যরকম থাকতো, তাহলে আমার জিডিপি এস্টিমেট অন্যরকম হতো। এটা ইকোনমিক্সে ইকোনমিক্সটা তো কোনো কিছুই কোয়ান্টিটি ছাড়া
ব্যবহার করতে চায় না, সাবজেক্টিভলি কিছু করতে চায় না। এই জন্য অ্যাপ্লাইড ইকোনমিক্সে প্রথম এই ইনকাম ডিস্ট্রিবিউশন কা বলতে গেলে বোধহয় প্রথমেই এক জায়গায় এসেছে, সেটা তোমরা শুনেছ, সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিস। একটা প্রজেক্টকে যখন আমরা এর বেনিফিট এস্টিমেট করি, তখন যেমন আমরা এক্সটার্নালিটিস দেখি, যে একটা প্রোডাক্ট যদি অন্য প্রোডাক্টের ক্ষতি করে তাহলে এটাকে আমি একটু কম দাম ধরবো, এবং যেই ইনকামটা প্রডিউসড হচ্ছে এই প্রজেক্ট থেকে ইনভেস্ট করে, সেই ইনকামের মধ্যে গরিবরা যে ইনকাম পাবে সেটাকে আমরা একটু ওয়েট মানে ওদের 1 টাকাকে আমরা 2 টাকা ধরবো, আর যে ধনী তার 1 টাকাকে 1 টাকাই ধরবো। এই ওয়েটটাও ইজ অ্যান আরবিট্রারি, কিন্তু তবু আমরা একটা কিছু ভ্যালু বসাই। এবং ইনকাম সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিসে এই জন্যই বলা হয়, ইভেন যে লেবারার যে ওয়েজ পায় এটাকেও আমরা মনে করি যে কম, এবং তাকে আর একটু বেশি ওয়েজ দিয়ে, যে কত ওয়েজ আসলে তার প্রকৃতভাবে পাওয়া উচিত এরকম দিই। এবং এই সব কিছু মিলে এই জন্য আমরা মার্কেট প্রাইস ব্যবহার করি না। সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিসে আমরা মার্কেট প্রাইসের বদলে শ্যাডো প্রাইস ব্যবহার করি। শ্যাডো প্রাইস রিফ্লেক্টস অ্যাকচুয়াল social valuation of goods and services, taking into account problems created by externalities, but taking also into account income distributional problem. আমরা যাতে ইনকামকে আরও ভালো করতে পারি সেই জিনিসটাতে কনসিডার করি। এবং এখানেই ইকোনমিস্টরা প্রথম কস্ট বেনিফিট করতে গিয়েই প্রথম ইয়ের উত্তর দিতে পেরেছে, অস্কার ওয়াইল্ডে বলেছিল যে ইকোনমিস্ট নো দি প্রাইস অফ এভরিথিং অ্যান্ড দি ভ্যালু অফ নাথিং। তার উত্তরে আমরা বলছি না, সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিসে আমরা মার্কেট প্রাইসকে নিই না, আমরা শ্যাডো প্রাইস নিই, এবং শ্যাডো প্রাইস ইজ আওয়ার অ্যাকচুয়াল ভ্যালু। এই প্রসঙ্গে কিন্তু যারা বিজনেস পড়ে, এখানে কি বিজনেস ফ্যাকাল্টির লোক আছেন কেউ? তাহলে বলা ঠিক হবে না। আমাকে একসময় দায়িত্ব দেওয়া হয়েছিল, টাটা কোম্পানি বাংলাদেশে একটা বড় প্রজেক্ট করতে চেয়েছিল, এবং সেখানে আমাদের গ্যাস ইউজ করতে চেয়েছিল টু প্রডিউস স্টিল মিল। তখন তারা একদম বাইরে থেকে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট থেকে একটা কস্ট বেনিফিট অ্যানালিস করে বলেছিল যে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কিন্তু আমি সেটাকে ভ্যালুয়েশন করতে গিয়ে অনেক কমেন্টের মধ্যে একটা বলেছিলাম, আপনারা যেই প্রাইসটা ধরছেন অন আমাদের গ্যাসের জন্য, এই প্রাইসটা অ্যাকচুয়ালি ইজ এ মার্কেট প্রাইস, যেহেতু এই প্রাইসেই বিক্রি হয়, কিন্তু ইটস নট দ্য ডাজন্ট রিফ্লেক্ট দ্য ভ্যালু অফ গ্যাস টু আওয়ার সোসাইটি। কারণ গ্যাস কিছুদিন পরে শেষ হয়ে গেলে আমরা ভবিষ্যতে অনেক কস্টলি, যখন আমরা করছি অনেক কস্টলি ফুয়েল আনতে হবে। কাজেই এই ভ্যালুয়েশনটা আমি শ্যাডো প্রাইসে করতে চাই, এবং আমি একটা উপায় নির্ধারণ করে ভবিষ্যতে আমাদের কতদূর গ্যাস কমিয়ে গিয়ে কী হবে, তবে একটা শ্যাডো প্রাইস বের করে সেইভাবে এস্টিমেট করে দেখিয়েছি যে আসলে তোমাদের এই ইনভেস্টমেন্টটা খুব প্রফিটেবল হবে না। তখন আমাদের এই পুরো বা তখন ম্যানেজিং ডাইরেক্টর অফ টাটা আমার উত্তরে, এগুলো সবই ডেইলি স্টারে ছাপা হয়েছিল, এক সময় দেখবে তোমরা যদি আর্কাইভে যাও, বিরাট একটা পেপার লিখেছিল, সেখানে বলেছিল এইসব শ্যাডো প্রাইস টাইস আমরা বুঝি না, আমরা তো প্রাইস নিয়েই কাজ করি, এবং সে বিজনেসের একটা লোক। আমি তার উত্তরে আরেকটা পেপার লিখেছিলাম, সেখানে বলেছিলাম আমরা অস্কার ওয়াইল্ডের বক্তব্য থেকে শিখছি যে আমরা জিনিসকে প্রাইস দিয়ে মাপি না, ভ্যালু দিয়ে মাপি। এবং শেষ পর্যন্ত টাটা স্বীকার করেছিল যে আসলে ওভাবেই মাপা উচিত। এবং এখনও ইন্ডিয়ান অনেক পত্রপত্রিকায় এ নিয়ে তখনকার দিনে আলোচনা হয়েছিল, এবং দে অ্যাকসেপ্টেড আওয়ার ভিউ। এবং এখন যদি আসলেই টাটা এখানে হতো তাহলে একটা ডিজাস্টার হতো, কারণ আমাদের তখন কন্ডিশনটা ছিল যে বাংলাদেশের
অন্য যে ইউজই হোক সেটাকে বাদ দিয়ে আগে আমাদের প্ল্যান্টের জন্য যতটুকু গ্যাস লাগে সেটা এনশিওর সাপ্লাই থাকতে হবে। এটা যদি এখন থাকতোই তাহলে বাংলাদেশের টাটাকে উৎখাত করা হতো, মানুষই বের করে দিত। এখন এই যে আসল বক্তব্যটা হলো ইকোনমিক থিওরি থেকে, এই সাজেশনটা আমি এই নামে দিয়েছি এই কারণে যে ইকোনমিক থিওরি থেকে আসলে মরালিটি, পিওর থিওরি থেকে মরালিটি এবং জাস্টিসের কিছু খুঁজে পাওয়া যাবে না, এটাকে বাইরে থেকেই নিতে হবে। এই জন্যই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ প্রয়োজন। এই জন্যই এথিক্স থেকে, ফিলসফি থেকে ইকোনমিক্স যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের শেখা উচিত। এখানেও অনেক ফিলসফিক্যাল কোশ্চেন আছে, যেমন অমর্ত্য সেন ডিসকাস করেছেন যে ইকুয়ালিটি কাকে বলে। আমরা যদি আসলেই ইকুইটি করতে চাই সোসাইটিতে তাহলে এর কী ডেফিনেশন দেব? এটা কি সব মানুষের ইনকাম সমান হবে? তা তো না, কারণ মানুষের তো ক্যাপাবিলিটি ডিফারেন্ট। মানুষের ওই যে ফিশিং ভিলেজের কথা বললাম, অন্তত সেরকম তো হতে হবে। তার মানে হলো অমর্ত্য সেনের মতে কিন্তু এটা ডিফার করে, এক ফিলসফার একরকম বলে, অমর্ত্য সেন কিছু ফিলসফারদেরকে গ্রহণ করেছেন, নজিককে করেননি কিন্তু রলসকে করেছেন। এটা ফিলসফি, যে কারণে বললাম এই পিওর ইকোনমিক থিওরি থেকে কিছু পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হয়। আমরা এথিক্স বা ফিলসফি থেকে ধার করে এনেছি। সেটা হলো যে কী বলছিলাম, যে কীভাবে ইনকাম যে ইকুয়ালিটি কীভাবে হবে সেটাকে উনি বলেছিলেন ঠিক আছে সবাই ইকুয়াল ইনকাম হওয়ার দরকার নেই, কিন্তু ক্যাপাবিলিটিস সমান হওয়ার সুযোগ দিতে হবে, অপরচুনিটিসটা ইকুয়াল হতে হবে। অপরচুনিটিস ইকুয়াল হওয়া মানে হলো একটা গরিব ঘরের ছেলেও এডুকেশনের যেই কোয়ালিটির, যেইটুকু এডুকেশনের সুযোগ পাবে একটা ধনী ঘরের ছেলেও সে পাবে। তারপর দেখা যাবে কে কার মতো করে সেটা ইউজ করে কেউ ধনী হতে পারবে, কেউ গরিব হতে পারবে, সেটাকে আমরা জাস্টিফাই বলে মনে করব। কিন্তু যাত্রাতেই যদি অপরচুনিটি যদি আনইকুয়াল হয় তাহলে তো সেটা গ্রহণযোগ্য না। এটা এক ধরনের মরাল এবং জাস্টিস। মনে রেখো এগুলো সবই কিন্তু ইকোনমিক থিওরি থেকে আসেনি, এগুলো বাইরে থেকে আমরা আমদানি করছি। এবং এইটুকুই আমি বলছি যে ইকোনমিক্সে যেমন কন্ট্রোভার্সি আছে তেমন এথিক্স অ্যাজ এ সাবজেক্টের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, সেখানে কিছু কিছু ইকুয়ালিটির সংজ্ঞা নিয়েও অনেক ডেফিনেশন হতে পারে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি শেষ করা উচিত না, কখন শেষ, একটা যে ডেমোক্রেসি দিয়েও কিন্তু আমরা এই ধরনের প্রশ্নের উত্তর পাব না। ডেমোক্রেসির নিয়ে ইকোনমিক্সের ডেমোক্রেসি নিয়ে কাজ হয়েছে সোশ্যাল চয়েস থিওরিতে। কেনেথ অ্যারো এ নিয়ে কাজ করেছে সোশ্যাল চয়েস থিওরিতে, এবং তারপরে অমর্ত্য সেন অনেক কাজ করেছে। এর হলো যে সোসাইটি ডেমোক্রেটিক্যালি কোনটা ভালো কোনটা খারাপ, মরালি এথিক্যালি বা অ্যাকসেপ্টেবল হিসাবে, সেখানে ইনকাম ডিস্ট্রিবিউশন বাদ দাও, জাস্ট দু তিনটা স্টেট এই ধরনের একটা পজিশনে, এক ধরনের পজিশন আরেক ধরনের পজিশন, সোসাইটি ডেমোক্রেটিক্যালি কোনটাকে পছন্দ করে। এরর পসিবিলিটি থিওরি হলো ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছেন যে দুটো চয়েসের বেশি থাকলে, দুটো চয়েসে তো প্লেবিসাইড করলে ওই যে ব্রেক্সিট, যেদিকে বেশি ভোট পারে সেদিকেই পাবে, কিন্তু তিনটে চয়েস থাকলে আর ডেমোক্রেটিক্যালিও রেশনাল বা যুক্তিসঙ্গত কোনো অর্ডারিং পাওয়া যায় না। দেখা যাবে এর থেকে বি ভালো, আমি যদি মানে ভোটের দিক থেকে গণনা করে দেখি দুটো করে পেয়ার করে, এর থেকে বি ভালো, দেখা যাবে বি থেকে সি ভালো, কিন্তু এমনও হতে পারে দেখা যাবে যে সি আবার এ থেকে ভালো। এটা তো কন্ট্রাডিক্টরি। এবং এর মানে হলো যে ডেমোক্রেসিও আমাদেরকে উদ্ধার করতে পারে না। তার মানে হলো যে সোসাইটিতে মোরাল ইকোনমিক থিওরি অনুযায়ী তো মার্কেটকে কম্পিটিটিভ করব, এফিসিয়েন্সি খুবই দরকার, কিন্তু সোসাইটিতে জাস্টিস
এবং মোরাল ইকোনমি তৈরি করতে হলে আমাদেরকে বাইর থেকে ইভেন ডেমোক্রেটিক্যালিও পসিবল হবে না, আমাদেরকে কোনো না কোনোভাবে ঠিক করতে হবে আমরা আসলে কী ধরনের জাস্ট এবং মরাল সমাজ তৈরি করতে চাই। ইকোনমিক্সের আরেকটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হলো যে কতগুলো বিষয়ে ইকোনমিক্সের আরেকটু এখন রিসার্চ করার দরকার আছে, কাজ করা অ্যাপ্লাইড ইকোনমিক্সে। সেটা হলো আমি সোশ্যাল কস্ট বেনিফিটের কথা বলেছি। সোশ্যাল কস্ট বেনিফিটে আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন, এক্সটার্নালিটিজ এগুলোর কথা বলেছি, কিন্তু এখনও আমরা এনভায়রনমেন্টকে ঠিকমতো যোগ করতে পারিনি। তার আমাদের দেশেও দেখো যে যেই সব এনভায়রনমেন্টালি কোয়েশ্চেনেবল প্রজেক্ট হয় সেখানে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট একটা ইয়েস আর নো এই ধরনের দিয়ে থাকে। এটা যথেষ্ট না। ইকোনমিক ক্যালকুলেশনের মধ্যেই আমরা যেমন ইনকাম ডিস্ট্রিবিউশনকে ঢুকাই, অন্য ঢুকাই, কস্ট বেনিফিটের শ্যাডো প্রাইস করি, সেখানে এনভায়রনমেন্টেরও কস্ট কত হলো কী হলো তা দিয়ে আমরা শ্যাডো প্রাইসের ভিতরে যদি সেটা ঢুকাই তাহলে অনেক লাভ হবে। আরেকটা হলো যে ইকোনমিস্টরা ওই যে কিনস বলে গেছে ইন দ্য লং রান উই শ্যাল বি অল ডেড, এই কারণে ইকোনমিস্টরা নিজেদের জেনারেশনের বাইরে সাধারণত চিন্তা করতে অক্ষম, যে কারণে আমাদের একটা টাইম প্রেফারেন্স যে কোনো ইকোনমিক থিওরিতে, যে গ্রোথ থিওরি বা সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিসেও আমরা একটা ডিসকাউন্ট রেট ব্যবহার করি, যে আগামী 10 বছর পরে 10 টাকা আর এখনকার 10 টাকা আমার কাছে একরকম না, ওটা অনেক ভ্যালু কম, এটাকে বলে ডিসকাউন্ট রেট। এটা একটা সাইকোলজিক্যাল জিনিস। এই ডিসকাউন্ট রেটটা কিছুটা আরবিট্রারিভাবে ইউজ করা হয়, কিন্তু তবু এই ডিসকাউন্ট রেট, এবং এটাতে আমরা 30 বছরের বেশি চিন্তা করি না। আমরা যে ডিসকাউন্ট রেট ব্যবহার করি সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালিসিসে, সেটা ধরো 5 থেকে 8% ধরলেও 30 বছরের পরের এনিথিংয়ের আর কোনো ভ্যালু থাকে না। এর মানেটা খুব সাংঘাতিক। এর মানে হলো আমরা শুধু আমাদের প্রেজেন্ট জেনারেশনের কথা চিন্তা করছি, ফিউচার জেনারেশনের এনি বেনিফিট আমাদের কাছে জিরো হয়ে আসছে। এটা তো অত্যন্ত অনৈতিক। এটা অনৈতিক বিশেষভাবে এই কারণে আমরা যখন এনভায়রনমেন্টাল প্রজেক্টগুলো অ্যানালিসিস করি তখন যদি এই কস্ট বেনিফিট দিয়েই করি তাহলে এনভায়রনমেন্ট রক্ষা হবে না। এনভায়রনমেন্টের যত কথা হয় সেগুলো সবই হয় আমাদের জেনারেশনের একটু স্যাক্রিফাইস করে ভবিষ্যতের জেনারেশনকে কীভাবে আমরা ভালো করতে পারি, এবং সেটার জন্য নর্মাল কস্ট বেনিফিট অ্যানালিসিস যথেষ্ট হবে না। এগুলো হলো এখনকার আমরা অ্যাপ্লাইড ইকোনমিক্স যেভাবে করি তার কিছু ডেফিসিয়েন্সি, এবং যারা রিসার্চ করে জিল্লুর রহমান, বিনাকশেন, তাদের জন্য এটা খুব দরকারি। আমি একদম শেষ করব একটা আরেকটি কথা বলি। কিছু এই যে ইকোনমিক্সের মধ্যে ভ্যালু বা জাস্টিস আনতে গিয়ে কস্ট বেনিফিট অ্যানালিসিস আমরা ভালোভাবে কিছু করি, কিন্তু এর অনেক পারভার্স ইউজ আছে। একটা পারভার্স ইউজ দেখাই যেটাকে ভ্যালু অফ লাইফ। ভ্যালু অফ লাইফ অনেক প্রজেক্টের মধ্যে দরকার হয়। আমি একটা ভালগার উদাহরণ দিই, এটা খুব সিরিয়াসলি করা হয়নি একসময়। লরেন্স সামারের নাম তোমরা অনেক শুনে থাকে। লরেন্স সামার্স হার্ভার্ডের একজন ইকোনমিস্ট। উনি অত্যন্ত ভালো চৌকস থিওরিটিক্যাল ইকোনমিস্টও বটে, এবং তিনি একসময় ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন। উনি কিউরিসিটিতে যেহেতু খুব ভালো ইকোনমিস্ট, থিওরিটিক্যালি একটা জিনিস চিন্তা করছিলেন। এটা উনি পাবলিক ইউজের জন্য বা প্রচারের জন্য করেননি, এটা তিনি নিজে একটা ক্যালকুলেট করে দেখাচ্ছিলেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যদি আমরা ওয়েস্ট মানে হলো বর্জ্য পদার্থ গরিব দেশে পাঠিয়ে দিই এবং তাদেরকে কিছু কম্পেনসেট করি, তাহলে দুই দেশেরই লাভ হতে পারে। কিভাবে হতে পারে? ভ্যালু অফ লাইফ দিয়ে। ভ্যালু অফ লাইফ কীভাবে আমরা করি? ভ্যালু অফ লাইফ করা যায় অনেকভাবে, চিন্তা করা যায়। এক রকমের ভ্যালু অফ লাইফ হলো যে একজন লোক মারা গেলে তার লাইফ টাইম আর্নিং কত হতো সেটার একটা ভ্যালু করে সেটা দিয়ে করা হয়। আমাদের দেশে অনেক সময় গার্মেন্ট ওয়ার্কাররা মারা গেলে যেরকম ও সারা জীবনে কত কাজ করতো সেটার একটা ভ্যালু করি। এটাতে দেখা যায় যে অবভিয়াসলি আমেরিকার একটা ওয়ার্কার মারা গেলে তার ভ্যালু অফ লাইফ আর আমাদের দেশের একটা ওয়ার্কার মারা গেলে ভ্যালু অফ লাইফের মধ্যে প্রচণ্ড পার্থক্য হবে। লরেন্স সামার বলেছেন এটাই যদি ভ্যালু অফ লাইফ হয় তাহলে তো ওই বর্জ্য পদার্থ দিয়ে ওদের দেশে কত লোক মারা যাবে আর আমাদের দেশে কত লোক মারা যাবে
সেটার ভ্যালু তো অনেক কম, মানুষের জীবনের ভ্যালু তো কম, তাহলে আমরা কেন ওই আমরা কিছু এদেরকে কম্পেনসেট করে দিই এবং এদের কাছে বর্জ্য পাঠাই, এদের লোক মারা যাক, তবু এরা খুশি থাকবে। এটা হলো ইজ এ ভালগার ইউজ of valuation, trying to valuate, put values to moral or ethical issues. এটা উনি সিরিয়াসলি করেননি, উনি ভালো ইকোনমিস্ট হিসেবে একটু কিন্তু মুশকিল হয়েছিল যে তার যে টাইপিস্ট, স্টেনো টাইপিস্ট তখনকার দিনে থাকতো, নিজে কম্পিউটারে করতো না, সে এটাকে লিক করে দিয়েছে। লিক করে দেওয়াতে শুধু ওয়ার্ল্ড ব্যাংকে না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং লোক খুব সিরিয়াসলি নিয়ে শেষ পর্যন্ত লরেন্স সামার হ্যাড টু রিজাইন ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, আবার ফিরে যেতে হয়েছে সেখানে। এই জন্যই বললাম যে এগুলো ওই এই ইকোনমিক্সকে, অ্যাপ্লাইড ইকোনমিক্সে গিয়ে কি করে আমরা ভ্যালু ইন্ট্রোডিউস করব, সেটার অনেক রিসার্চ দরকার। এবং তোমরা ইকোনমিস্ট হিসাবে যারা ছাত্রছাত্রী আছে, বড় হবে, তারা ঠিক করবে। আমি শেষ করব একটি কথা দিয়ে, একটা রিসার্চ দিয়ে। সেটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু এই রিসার্চটা সাইকোলজির একটা, অ্যাপ্লাইড সাইকোলজির একটা রিসার্চ। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কতগুলো হার্ভার্ড, MIT মিলে, ও যেখানে ইকোনমিক্সের ছাত্ররা পড়ে, সেখানে অ্যাপ্লাইড সাইকোলজিস্ট যারা করেন, আজকাল কিন্তু নোবেল প্রাইজও পায় অ্যাপ্লাইড বিহেভিয়ারাল ইকোনমিক্স থেকে। কানেম্যান পেয়েছেন, তারপর কিছুদিন আগে পেয়েছেন, 2 বছর আগে পেয়েছেন রবার্ট থেইল। ওনারা ওইখানে একটা রিসার্চে দেখা গেছিল ওরা ইকোনমিক্স কি আসলে সেলফিশ বিহেভিয়ারকে প্রমোট করে কি না। যারা পড়ো তোমরা, রেজাল্টটা বলি, তোমাদের জন্য ভালো না খারাপ বুঝতে পারছি না, কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একবার ঢুকতে পারলে, MIT হার্ভার্ডে ঢুকতে পারলে আন্ডার গ্র্যাজুয়েটে, তারা যে কোনো সাবজেক্ট চুজ করতে পারে। তো এই রিসার্চটা হলো অ্যাপ্লাইড সাইকোলজির রিসার্চ। এটা দিয়ে কে সেলফিশ, কে পরোপকারী, এই ধরনের কিছু গ্রেডিং করে করা যায়। এটা একটা সায়েন্টিফিক সাইকোলজিক্যাল, অ্যাপ্লাইড সাইকোলজিক্যাল রিসার্চ। এটা দিয়ে একটা রিসার্চের কথা বলছি। এটা রেজাল্ট হলো যে ইকোনমিক্স যারা স্বেচ্ছায় পড়তে আসে সেই দেশে, আমাদের দেশে তো সেভাবে হয় না, আমাদের দেশে যেখানে চান্স পাও সেখানে যাও, সেই দেশে ইকোনমিক্স যারা পড়তে আসে, তারা অন্যান্য সোশ্যাল সায়েন্স, ড্রামা, লিটারেচার, সোশ্যোলজি পড়ার থেকে একটু বেশি সেলফিশ। কিন্তু আবার একটা লঙ্গিটিউডিনাল স্টাডি করা হয়েছে যে পড়তে পড়তে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কী হয়, দেখা গেছে যে স্লাইটলি সেলফিশ মানুষরা ইকোনমিক্স পড়তে আসে, কিন্তু ইকোনমিক্স পড়ার ফলে তারা বেশি সেলফিশ হয়ে যায় না। তো আশা করি আমি যে কথাগুলো বললাম তোমরা কিভাবে এসেছো, আমাদের দেশে সেভাবে আসে না, কিন্তু ইকোনমিক্স যেভাবে পড়বে তাতে করে আশা করি তোমরা মোর সেলফিশ হয়ে যাবে না। আজকে এখানে এসে আমার খুব ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।